প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা পড়ব গ্যালভানোমিটার সম্পর্কে। তো গ্যালভানোমিটার কোন নীতির উপরে কাজ করে? এর আগের ভিডিওতে আমরা শিখেছি যে চুম্বক ক্ষেত্রে যদি একটি তড়িৎবাহী কয়েল বা তারের কুণ্ডলী রাখা হয়, তবে এই কুণ্ডলীটির উপরে একটি টর্ক প্রযুক্ত হয়। একটি তড়িৎবাহী কুণ্ডলী যার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীটি বি চুম্বক ক্ষেত্রে আছে। বি চুম্বক ক্ষেত্রে যদি একটি তারের কয়েল রাখা হয়, তবে তার উপরে একটি টর্ক প্রযুক্ত হয়। সেই টর্কের মান হয় টাউ ইজ ইকুয়ালস টু BINA ইন্টু সাইন থিটা, যেখানে আই হচ্ছে ওই কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, বি চুম্বক ক্ষেত্রের মান, এন হচ্ছে কয়েলটিতে পাক সংখ্যা, এ হলো ওই কয়েলটির এরিয়া, আর থিটা থিটা হচ্ছে ওই কয়েলটির তলের যে ক্ষেত্রফল বা ওই কয়েলটির তলের সঙ্গে লম্ব দিক এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। যদি এমনটি হয় যে চুম্বক ক্ষেত্র তল বরাবর কয়েলটির তল থাকে, অর্থাৎ কয়েলটির তল চুম্বক ক্ষেত্র তলের সঙ্গে সমান্তরালে স্থাপিত হয়, তবে সেক্ষেত্রে সাইন থিটা, এই থিটার মান হবে 90 ডিগ্রি। দেখো, চুম্বক ক্ষেত্র এইদিকে কাজ করছে, কয়েলটির তলও ওই চুম্বক ক্ষেত্রের দিকের সঙ্গে সমান্তরালে আছে। তাহলে এই ক্ষেত্রফল ভেক্টরটির দিক হবে এই তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে বা ভিতরের দিকে। যদি উপরের দিকে এই ক্ষেত্রফলটির দিক উপরের দিকে হয় এবং চুম্বক ক্ষেত্র এইদিকে কাজ করে, তবে ওদের মধ্যবর্তী কোণ হয় থিটা সমান 90 ডিগ্রি। তাই আমরা বলতে পারি যে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি কোনো কয়েল স্থাপন করা হয়, তবে সেক্ষেত্রে থিটার মান হয় 90 ডিগ্রি এবং তখন টর্কের মান হবে টাউ ইজ ইকুয়ালস টু BINA সাইন 90 অর্থাৎ 1। তাহলে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি কোনো কয়েল, তড়িৎবাহী কয়েল রাখা হয়, সেই কয়েলটির উপরে ক্রিয়াশীল টর্কের মান হয় BINA। এই নীতির উপরে কাজ করেই, এই নীতিটাকে কাজে লাগিয়ে এই গ্যালভানোমিটার তৈরি করা হয়। দেখো, এই গ্যালভানোমিটারের দুটি এসেনশিয়াল পার্ট থাকবে। এক নাম্বার হচ্ছে গ্যালভানোমিটারের এক নাম্বার এসেনশিয়াল পার্ট যেটি, সেটা হলো ম্যাগনেট, এবং দু নাম্বার হচ্ছে কয়েল বা আর্মেচার। ম্যাগনেট এবং কয়েল, এই দুটো হচ্ছে গ্যালভানোমিটারের এসেনশিয়াল পার্ট। যদি এরকম করা হয় যে চৌম্বক ক্ষেত্রে কয়েলকে ঘোরানো হয়, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি কয়েল থাকে, কয়েলের উপরে টর্ক প্রযুক্ত হবে, কয়েলটি ঘুরতে থাকবে, তবে সেই ধরনের গ্যালভানোমিটারকে আমরা বলবো চলকুণ্ডলী গ্যালভানোমিটার। যেহেতু এখানে কুণ্ডলীটি চলছে, কুণ্ডলীটি ঘুরছে, তাই হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার বা চলকুণ্ডলী গ্যালভানোমিটার। আর যদি এরকম করি যে কয়েলটাকে স্থির রেখে ম্যাগনেটটাকে ঘোরাই, তবে সেক্ষেত্রে আমার যে গ্যালভানোমিটার আমরা পাবো সেটা বলা হবে চল চুম্বক গ্যালভানোমিটার বা মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার। তবে গ্যালভানোমিটার আমরা এখানে অবশ্যই ডিসি গ্যালভানোমিটার পড়ছি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎটা ডিসি তড়িৎ। তো এই গ্যালভানোমিটারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার, আর একটা হচ্ছে মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার। এই মুভিং কয়েল গ্যালভানোমিটারকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাসপেন্ডেড বা প্রলম্বিত, অর্থাৎ ঝুলনো থাকবে, কয়েলটা ঝুলনো থাকবে, এরকম যে মুভিং কয়েল গ্যালভানোমিটার তাকে বলে সাসপেন্ডেড টাইপ মুভিং কয়েল গ্যালভানোমিটার। আর এক রকম হয় টেবিল গ্যালভানোমিটার বা পয়েন্টার গ্যালভানোমিটার, যেটা টেবিলের উপরে যেগুলো বসানো থাকতে পারে, অর্থাৎ এগুলো হচ্ছে পয়েন্টার গ্যালভানোমিটার বা টেবিল গ্যালভানোমিটার। এই দু ধরনের হতে পারে। এই সাসপেন্ডেড টাইপ এবং পয়েন্টার টাইপ, এই দুই ধরনের টাইপের গ্যালভানোমিটার হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। এর গঠন মোটামুটি রকম ভাবে একই। এর গঠনটা আমরা দেখে নিই। আমরা এই বাঁদিকের ছবিতে মুভিং কয়েল গ্যালভানোমিটারের গঠন দেখতে পাচ্ছি। কি করা হয় এখানে, চুম্বকের দুটি মেরু উত্তর এবং দক্ষিণ, এই দুটি মেরুকে এমন ভাবে কাটা হয় যেন ওর মাঝখানে একটা সিলিন্ডারিক্যাল গ্যাপ তৈরি হয়। অর্থাৎ এই দুটো মেরু, এদিকটা উত্তর মেরু, এদিকটা দক্ষিণ মেরু, উত্তর এবং দক্ষিণ মেরুর মাঝখানে একটা সিলিন্ডারিক্যাল গ্যাপ তৈরি হয়। আর এই সিলিন্ডারিক্যাল গ্যাপের মধ্যে একটা তারের কয়েলকে এভাবে আরেকটি তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এই তারটি অবশ্যই ফসফর বোরঞ্জের সংকর ধাতুর তৈরি তার।
তৈরি তার, আর এই কয়েলটি অবশ্যই তামার তারের তৈরি। কয়েলটিকে পেঁচানো হয় কাঁচা লোহা সিলিন্ডারের উপরে। যেমন এখানে একটা মডেল আমি করে রেখেছি, এই যে সাদা রঙের যে সিলিন্ডার, এটা মনে করো কাঁচা লোহার তৈরি। এই কাঁচা লোহার সিলিন্ডারের উপরে দেখো তামার তারের কয়েল পেঁচানো আছে। তাহলে এই সিলিন্ডারটাকে কি করা হয়, ওই যে সিলিন্ডারিক্যাল গ্যাপ দুটো ম্যাগনেটের মেরুর মাঝখানে, তার মাঝখানে এটাকে এভাবে ঝুলিয়ে দেওয়া হয় যাতে করে ওই গ্যাপের মধ্যে অবাধে এটি ঘুরতে পারে। এই হলো আমার মুভিং কয়েল গ্যালভানোমিটারের গঠন। আমরা যদি উপর থেকে দেখি, উপর থেকে দেখলে মুভিং কয়েল গ্যালভানোমিটার কেমন দেখাবে? দেখো উপর থেকে দেখলে উপরের এই গোল ক্রস সেকশনটা দেখা যাবে। অর্থাৎ আমরা যদি উপর থেকে দেখি তাহলে টপ ভিউটা এরকম দেখাবে, ম্যাগনেটের উত্তর মেরু, দক্ষিণ মেরু, আর এই হলো আমার কাঁচা লোহার উপরে, কাঁচা লোহার সিলিন্ডারের উপরে এই কয়েলটা এইভাবে পেঁচানো আছে। মুভিং কয়েল গ্যালভানোমিটারের গঠন এমন। এখন দেখা যাক গ্যালভানোমিটার কিভাবে কাজ করে। মনে করো যে কয়েলটির মধ্য দিয়ে আই তড়িৎ পাঠানো হলো, তো এই আই তড়িৎ পাঠানো হলে এই কয়েলটির মধ্য দিয়ে আই তড়িৎ এভাবে কয়েলটির মধ্য দিয়ে ঘুরতে থাকবে, কয়েলটির মধ্য দিয়ে আই কারেন্ট ঘুরতে থাকবে, এবং সবশেষে এই তারের মধ্য দিয়ে, তারের কয়েলটির দুই প্রান্ত হলো এটি, সুতরাং কারেন্ট পাঠাবে, কারেন্ট ঘুরতে ঘুরতে ঘুরে এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এই কয়েলটির মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ পাঠাবো তখন কি হবে? দেখো এই কয়েলটি আছে চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যে, সুতরাং আমরা বলতে পারি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে এই কয়েলটি স্থাপিত হয়েছে। এখন চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো কয়েল থাকে আর তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তবে সেই কয়েলটির উপরে একটি টর্ক প্রযুক্ত হয়, ফলে কয়েলটি ঘুরে যাবে। এখন এখানে চুম্বকের মেরু দুটো কেন এভাবে সিলিন্ডারিক্যাল করে কাটা হলো এটা বুঝতে হবে। দেখো এই টপ ভিউ থেকে আমরা বুঝতে পারবো চুম্বকের মেরু দুটো সিলিন্ডারিক্যাল করে কাটার ফল কি হয়েছে। চুম্বক বলরেখাগুলো কেমন হবে? চুম্বক বলরেখাগুলি চুম্বকের উত্তর মেরু থেকে উৎপন্ন হবে এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হবে। চুম্বকের উত্তর মেরু থেকে বলরেখাগুলি নির্গত হবে, দক্ষিণ মেরুতে বলরেখাগুলো এইভাবে বলরেখাগুলো থাকবে। অর্থাৎ আমরা যে ক্রস সেকশন পেলাম, সেই ক্রস সেকশনের যে সার্কুলার পার্ট পেলাম, সেই সার্কুলার পার্টের রেডিয়াস বরাবর বা ব্যাস বরাবর এই বলরেখাগুলো থাকবে। তাই এই যে ম্যাগনেটিক ফিল্ড আমরা পেয়েছি, এই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বলতে পারি রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড। এই রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি করার সুবিধা কি? কেন এখানে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হলো? দেখো এই কয়েলটির উপরে কয়েলটির এই প্রান্তে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইদিকে, এই প্রান্তে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইদিকে। সুতরাং এই কয়েলটির উপরে যে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কয়েলটির সমান্তরালে কাজ করছে। এই ম্যাগনেটিক ফিল্ডগুলো কিন্তু কয়েলের উপরে কাজ করছে না, কয়েলটির উপরে এটা এবং এটা কাজ করছে। অর্থাৎ কয়েলটির উপরে যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে সেটি ওই কয়েলের তলের সঙ্গে সমান্তরাল। এই রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে এটাই সুবিধা। এর ফলে কি হলো? এর ফলে এই যে থিতার মানটা এখানে 90 ডিগ্রি হবে, কারণ কয়েলের যে ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তার ফলে এই কয়েলটিতে প্রযুক্ত টর্কের মান টাউ সমান সমান BINA, এই টর্কটা সবসময় ধ্রুবক থাকবে। তা না হলে টর্কটা থিতার উপরে নির্ভর করত। এখানে কয়েলটি যখন এই পজিশনে আসবে, কয়েলটি ঘুরে যখন এই পজিশনে আসবে, তখন দেখো কয়েলটির উপরে ম্যাগনেটিক ফিল্ড তখন কাজ করবে এই বরাবর। অর্থাৎ কয়েলটি ওই সিলিন্ডারিক্যাল পোর্শনের মধ্যে ঘুরে যে পজিশনেই আসুক না কেন, ম্যাগনেটিক ফিল্ড কয়েলটির তলের সঙ্গে সমান্তরালে কাজ করবে। সুতরাং এই কয়েলটির মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয় আর কয়েলটির পাক সংখ্যা যদি n হয়, তবে কয়েলটির উপরে যে ডিফ্লেক্টিং টর্ক, অর্থাৎ কয়েলটিকে ডিফ্লেক্ট করার জন্য যে টর্ক কাজ করবে, সেই ডিফ্লেক্টিং টর্ক টাউ ইজ ইকুয়ালস টু হবে BINA, যেখানে B হচ্ছে এই
চৌম্বক ক্ষেত্রের মান, আই তড়িৎ প্রবাহের মান, এন কয়েলটির পাক সংখ্যা, এ কয়েলটির এরিয়া। এইবারে দেখো মজার ব্যাপার হলো কয়েলটি একটি বোরঞ্জ এবং কয়েলটি ফসফর ব্রোঞ্জের সংকর ধাতু দিয়ে এভাবে ছড়ানো আছে। এখন যখন চৌম্বক ক্ষেত্রে এই কয়েলটিকে এভাবে ঘোরাবে তখন এই যে সংকর ধাতুর তার, এই তারটিতে একটি মোচড় সৃষ্টি হবে, একটা তারটি এরকম মুচড়ে যাবে। তারটি মুচড়ে যাওয়ার ফলে স্থিতিস্থাপকতার ধর্ম অনুসারে তারটি আবার আগের পজিশনে ফিরে আসার চেষ্টা করবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এই কয়েলটাকে ডিফ্লেক্ট করছে। আর এই যে এই তারটি কয়েলটিকে আবার ঘুরিয়ে আগের পজিশনে নিয়ে আসার চেষ্টা করবে, কারণ এই কয়েলটির মধ্যে একটা টর্ক তৈরি হবে, স্থিতিস্থাপকতা ধর্মের অনুসারে আগের পজিশনে ফিরে আসার চেষ্টা করবে। দেখো আমি যদি এই কয়েলটিকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে ছেড়ে দিলে দেখো আবার আগের পজিশনে চলে আসছে, ঘুরিয়ে ছেড়ে দিলাম আগের পজিশনে চলে আসছে। কেন চলে আসছে? কয়েলটি ঘুরিয়ে ছেড়ে দিলাম আগের পজিশনে চলে আসছে, তার কারণ এই তারটির মধ্যে একটা প্রত্যায়নকারী টর্ক বা রেস্টোরিং টর্ক তৈরি হচ্ছে, অর্থাৎ তারটি যত বেশি কোণে বাঁকবে, যত বেশি কোণে মোচড় দেওয়া হবে, তত বেশি রেস্টোরিং টর্ক তৈরি হবে। তাহলে এই তারটির মধ্যে সৃষ্ট রেস্টোরিং টর্ক কয়েলটিকে এই দিকে ঘোরাতে চাইছে, আর ম্যাগনেটিক ফিল্ড কয়েলটিকে এই দিকে ঘোরাতে চাইছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যে টর্ক প্রয়োগ করবে সেটা হচ্ছে আমার ডিফ্লেক্টিং টর্ক, আর এই তারটিতে যে টর্ক উৎপন্ন হবে সেই টর্কটি হবে রেস্টোরিং টর্ক, টাউ রেস্টোরিং টর্ক। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড চাইবে কয়েলটাকে ডিফ্লেক্ট করতে, কয়েলটাকে ঘোরাতে, আর এই তারটি চাইবে কয়েলটিকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনতে। দুটো বিপরীতমুখী টর্ক কাজ করবে। এই রেস্টোরিং টর্কের মান কত? যদি থিতা কোণে ঘুরে যায় কয়েলটি, বা আমরা এখানে থিতা তো আগে ধরা আছে, আমরা ধরে নিই যে কয়েলটি ফাই কোণে ঘুরে গেল। যদি ফাই কোণে ঘুরে যায় তবে রেস্টোরিং টর্কের মান হয় টাউ, রেস্টোরিং টর্ক টাউ ইজ প্রপোর্শনাল টু ফাই হয়। অর্থাৎ যত বেশি কোণে মোচড় খাবে ওই তারের মধ্যে তত বেশি রেস্টোরিং টর্ক তৈরি হবে, বা টাউ রেস্টোরিং ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি সি ইন্টু ফাই, যেখানে সি কে বলা হয় টরশনাল কনস্ট্যান্ট, বা সি সমান সমান একক বিক্ষেপণের জন্য প্রত্যানয়ক টর্ক, বা 1 ডিগ্রি বিক্ষেপণের জন্য 1 ডিগ্রি বিক্ষেপণের জন্য এই তারটিতে উৎপন্ন টর্ক সি। সুতরাং 5 ডিগ্রি বিক্ষেপণের জন্য উৎপন্ন টর্ক হবে সি ফাই। তাহলে আবার বসে যাক, কয়েলটি যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করা হবে, এই কয়েলটির উপরে ম্যাগনেটিক ফিল্ড একটি ডিফ্লেক্টিং টর্ক প্রয়োগ করবে, আর এই তারটি তার উল্টো দিকে একটা রেস্টোরিং টর্ক প্রয়োগ করবে। এখন এই কয়েলটি কখন একটি নির্দিষ্ট কোণে ঘুরে থাকবে? যখন ম্যাগনেটিক ফিল্ড যে ডিফ্লেক্টিং টর্ক প্রয়োগ করেছে সেই টর্ক সমান সমান রেস্টোরিং টর্ক হবে, তখন কয়েলটি আর ঘুরবে না। তো সেই শর্তটি হচ্ছে টাউ সমান সমান টাউ রেস্টোরিং, অর্থাৎ আমরা বলতে পারি BINA is equals to C into phi, বা I is equals to C by BINA into phi, বা I is equals to K into phi, যেখানে K সমান সমান I is equals to C by BNA, C by BNA এই টার্মটি দেখো একটি ধ্রুবক, সিটা হচ্ছে টরশনাল কনস্ট্যান্ট, বি ম্যাগনেটিক ফিল্ড, এন পাক সংখ্যা, এ হচ্ছে কয়েলের এরিয়া। তো এই কেটা একটি ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় গ্যালভানোমিটার কনস্ট্যান্ট, কে কে বলা হয় গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। এই সমীকরণ থেকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার মান মাপতে পারি, অর্থাৎ একটি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট পাঠালে ওই গ্যালভানোমিটারটা কত কোণে বিক্ষেপ হবে সেটাও আমরা মাপতে পারি। তো এই হলো চলকুণ্ডলী গ্যালভানোমিটারের মূল থিওরি। এইবার এই সাসপেন্ডেড এবং পয়েন্টার টাইপ এই দুই ধরনের গ্যালভানোমিটারের এই পর্যন্ত সেম। এরপরে সাসপেন্ডেড টাইপ গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি করা হয়, সাসপেন্ডেড টাইপ গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমি ডিটেলসে যাব না, এখানে একটা ম্যাগনেট খাটানো হয়। সাসপেন্ডেড টাইপ গ্যালভানোমিটারের ক্ষেত্রে এখানে একটা মিরর খাটানো হয়, একটা
এই তারটির উপরে জাস্ট একটি ছোট্ট একটা গোল সমতল আয়না লাগিয়ে দেওয়া হয়। আর এই দূর থেকে একটা আলো ওই আয়নার উপরে ফেলা হয়। এখন দূর থেকে আয়নার উপরে আলো ফেললে সেই আলো আয়নাতে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে। আর এখানে কি করা হয়, এখানে একটা স্কেল রাখা হয়, লম্বালম্বি একটি স্কেল রাখা হয়, ট্রান্সপারেন্ট স্কেল। যখন গ্যালভানোমিটারের কয়েলটি বিক্ষেপ হবে না, তখন ওই আলো এই আয়নাতে প্রতিফলিত হয়ে ঠিক ওই স্কেলের মাঝখানে এসে প্রতিফলিত হয়ে মাঝখানে এসে পড়বে। যখন কয়েলটি বিক্ষিপ্ত হবে তখন এই আয়নাটিও ঘুরে যাবে। কয়েলটি থিটা কোণে বা ফাই কোণে যদি ঘুরে, আয়নাটি 2 ফাই কোণে ঘুরে যাবে। তাহলে সেই সময় ওই উপর থেকে যে আলো এসে পড়বে, কয়েলটি যখন ঘুরে যাবে তখন উপর থেকে যে আলোটি আয়নার উপরে পড়বে, সেই আয়নাটি যদি আয়নাটি এই দিকে ঘোরে, তবে প্রতিফলিত রশ্মিটি স্কেলের উপরে এখানে গিয়ে পড়বে। অর্থাৎ এই যে কত দূরে, এই স্কেল দিয়ে এই দূরত্বটা আমরা মাপতে পারবো। সেখান থেকে থিটা বা ফাই পরিমাপ করে আমরা ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে পারি। এভাবে ল্যাম্প স্কেল মেথডে সাসপেন্ডেড টাইপ গ্যালভানোমিটার কাজ করে। আর পয়েন্টার টাইপ বা টেবিল টাইপ গ্যালভানোমিটার কিভাবে কাজ করে, যদি এখানে মিররের পরিবর্তে আমরা একটি পয়েন্টার লাগিয়ে দিই, একটি পয়েন্টার লাগিয়ে দিলাম এভাবে। পয়েন্টারটা কেমন ভাবে আছে, এই তারের সঙ্গে এইভাবে পয়েন্টারটা আছে। অর্থাৎ কয়েলটা যখন এদিকে ঘুরবে, পয়েন্টার এদিকে ঘুরবে, কয়েল এদিকে ঘুরলে পয়েন্টার এভাবে পয়েন্টার কয়েলটির সঙ্গে, কয়েলটি যখন এইদিকে ঘুরবে, পয়েন্টারটা তখন এইদিকে ঘুরবে, কয়েল এদিকে ঘুরলে পয়েন্টার এদিকে ঘুরবে। অর্থাৎ একটা কাঁটা ওই এর উপরে লাগিয়ে দেওয়া আছে, তারটির সঙ্গে লাগিয়ে দেওয়া আছে। এই ছবিতে আমরা দেখি, আমরা যদি কাঁটা লাগাই, এই হলো কাঁটাটা লাগানো আছে। আর এই কাঁটাটির পেছনে যদি আমরা একটা এইভাবে স্কেল তৈরি করে নিই, এটা স্কেলে 0 দাগ, এখানে 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 দাগ করে এভাবে স্কেল তৈরি করি, এদিকেও 1 2 3 4 5 করে স্কেল তৈরি করি। দেখো, যখন তড়িৎ এই দিকে প্রবাহিত হবে, যদি কয়েলটা এই দিকে বাঁকে, তড়িৎ উল্টো দিকে যদি প্রবাহিত হয়, তখন কয়েলটা উল্টো দিকে বাঁকবে। অর্থাৎ যখন তড়িৎ পাঠানো হবে তখন কয়েলটি এভাবে ঘুরে যাবে, এভাবে ঘুরে যাওয়ার ফলে কাঁটাটি এই স্কেল বরাবর ঘুরবে। উল্টো দিকে তড়িৎ প্রবাহ পাঠালে কাঁটাটি এই দিকে ঘুরবে। এখানে আমরা মার্কিং করে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ পাঠিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা মাপতে পারি। যদিও গ্যালভানোমিটারকে তড়িৎ প্রবাহ মাপার কাজে সরাসরি ব্যবহার করা হয় না। এই হলো আমাদের গ্যালভানোমিটার বা মুভিং কয়েল গ্যালভানোমিটারের মূল থিওরি। মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার আমাদের সিলেবাসের বাইরে, সিলেবাসের বহির্ভুক্ত, তাই মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার নিয়ে আমি আলোচনা করছি না। তো আশা করি আজকে ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামমিটার এবং ভোল্টমিটার রূপান্তরিত করা হয় তা নিয়ে আলোচনা করব। যদি আজকের পড়াটি তোমাদের বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।